সকালে উঠে দেখি কাকিমা কলপাড়ে বসে কাপড় কাচছেন। উকে দিয়ে দেখতাম তাকে। রোজ সকালে ঘুম থেকে উঠেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করি কখন কাকিমা ঝাঁটা হাতে উঠোনে নামবে, কখন কলপাড়ে কাপড় কাচবে, কখন স্নান সেরে বেরুবে। আমার নাম জিসান। ইতি রানী শীল সম্পর্কে আমার কাকিমা না, রক্ত সম্পর্কে উনি আমার কাকিমা নন। আমার ছোট চাচা অর্থাৎ বেলাল চাচার একেবারে বাল্যবন্ধু হলেন অতীন কাকু, আর অতীন কাকুর স্ত্রী হলেন এই ইতি কাকিমা। শহরের মডার্ন ছেলে আমি, মামি চাচি, সবাইকে অন্য বলেই ডেকে অভ্যস্ত। কিন্তু শহর থেকে বহুদূরে গ্রাম্য পরিবেশে এই কাকিমাকে দেখে আমার অবচেতন মনটা ওনাকে আন্টি না ডেকে কাকিমা বলে ডাকতেই যেন সায় দিয়েছিল। আমাদের গ্রাম অঞ্চলের দিকে খাঁটি বাংলায় একটা প্রবাদ খুব প্রচলিত আছে, মেয়ে মানুষ নাকি কুড়িতেই বুড়ি। কিন্তু এসব প্রবাদ বচন যে সিম্পলি ভাওতাবাজি ছাড়া আর কিছুই না, তার উৎকৃষ্ট প্রমাণ হলেন এই ইতি কাকিমা। ৩০-এর ঘরে পা রাখা ইতি কাকিমা যেন মাঝবয়সী সমস্ত মহিলাদেরই প্রতিচ্ছবি, যারা তার উন্নত পেরিয়েছে ঠিকই, কিন্তু যৌবনের মাঝ নদীতে এসে খেই হারিয়ে ফেলেছে। বর্ষার নদীর মতো তাদের মধ্যেও এক ধরনের ঢেউ বয়ে চলেছে অবিরাম। ইতি কাকিমা এমন একজন বিবাহিতা মহিলা যার মনে সব সময় এক ধরনের অস্থিরতা কাজ করে। কাকিমাকে দেখলেই যে কারো মন জড়িয়ে যায়। অথচ কি সাদামাটা হয়েই না থাকেন উনি, না পরনে আছে কোনো ওয়েস্টার্ন ড্রেস, না ভারী মেকআপ। গ্রামের বুঝিরা যেভাবে হালকা রঙের শাড়ি ব্লাউজ পরে, ইতি কাকিমাও ঠিক তাই। শাড়িতে তাকে অনেক সুন্দরী মনে হয়। ইতি কাকিমার সাথে আমার প্রথম আলাপ হয়েছিল গত ডিসেম্বরে আমাদের দেশের বাড়িতে। আমার আব্বুরা ৪ ভাই, আব্বু সবার বড়। উনি পেশায় বেশ স্বনামধন্য একজন উকিল। পরিবার নিয়ে ঢাকাতেই সেটেল, তবু গ্রামের মেঠোপথ আর মাটির সুগন্ধ আব্বুকে খুব বেশি করে টানে। আর তাই তো ঈদ বাদেও প্রতি বছর শীতে আব্বু গ্রামের বাড়ি আসেন, যদিও কাজের ব্যস্ততার কারণে ২৩ দিনের বেশি থাকতে পারেন না। তবু গ্রামে আসা তার দিয়ে চাই। অন্যদিকে আম্মু শহরের মেয়ে, গ্রামের পরিবেশ ওনার মোটেও ভালো লাগে না। আমার আর আপুর কন্ডিশনও সেম। শহরে জন্ম আর বেডে ওঠা এই ইয়াং জেনারেশনের পক্ষে আসলে গ্রাম ভালো লাগবার কথাও না। তাই আমি আর আপু বলতে গেলে গ্রামে আসতেই চাই না। লাস্ট যে কোনো বছরে গ্রামের বাড়ি এসেছিলাম আমি তা ঠিক মনেই করতে পারি না। এখন কিন্তু এবার আব্বুর করা আদেশ সবাই মিলে গ্রামের বাড়িতে যেতে হবে। আব্বু যে শুধু শীত উপভোগ করতে দেশের বাড়িতে যাবেন তাও ঠিক না। পারিবারিক জমি জমা নিয়ে গ্রামের এক প্রভাবশালী লোকের সঙ্গে চাচাদের নাকি কিছুটা বিবাদ হয়েছে। সেটার মীমাংসা করাও আব্বুর এবারের গ্রাম সফরের মুখ্য একটা উদ্দেশ্য। গ্রামে আমাদের বেশ বড়সড় দোতলা বাড়ি আছে। মেজ আর শেঠ চাচা দুজনেই উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। ওনারাও নিজেদের পরিবার নিয়ে শহরেই সেটেল, গ্রামে থাকে। শুধু আমাদের ছোট চাচা মানে বেলাল চাচা খুব বেশি একটা লেখাপড়া করেননি, তাই গ্রামে থেকেই দাদার জমি জমা দেখাশোনা করেন। উনি সবার ছোট হওয়ায় ভাই বোনের খুব আদুরে। আমার এই চাচা মাস কয়েক হলো চাচিগত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য অসুখে ভুগছিলেন উনি। চাচার ছোট ছোট 2 মেয়ে আছে। ওদের মুখের দিকে তাকিয়েই খুব শীঘ্রই চাচা আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। শীতের আমেজকে পরিপূর্ণভাবে উপভোগ করতে ফ্যামিলি সহ আমি আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম। গত ডিসেম্বরে অপ্রত্যাশিতভাবেই এই অজপাড়া গায়েই আমার জীবনে দেখা সেরা সুন্দরী মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমার ইতি কাকিমা, অতীন কাকুর স্ত্রী। আমার খুব মনে আছে ছোটবেলায় যখন গ্রামে আসতাম তখন এই অতীন কাকু আমাকে খুব আদর করতেন। কাঁধে ঝুলিয়ে মেলায় নিয়ে যেতেন, চকলেট কিনে দিতেন, খেলনা কিনে দিতেন। বছর 3 আগে শুনেছিলাম কাকু বিয়ে করেছেন, যদিও বিয়েতে আব্বু বা আমরা কেউই আসতে পারিনি। তবে পরে আব্বুর মুখে ওনার বউয়ের খুব প্রশংসা শুনেছিলাম আমি। আব্বু বলেছিলেন অতীন বউ পেয়েছে একটা, যেমন সুন্দর চেহারা তেমন তার আচার ব্যবহার। আজ বুঝলাম সেদিন আব্বু একটুও বাড়িয়ে বলেননি। আমরা যেদিন গ্রামে আসলাম তার পরের দিন অতীন কাকুর বাসায় আমাদের ডিনারের আমন্ত্রণ ছিল। সেই নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েই প্রথমবারের মতন দর্শন পেলাম কাকিমার। এখানে কাকিমার একটা বর্ণনা গিয়ে রাখি। 5 ফিট 4 ইঞ্চির মতো লম্বা সুন্দর ফিগার এর অধিকারিণী আমার কাকিমা। কিছুটা স্বাস্থ্যবান, হালকা নীল রঙের শাড়ি ছিল পরনে। আমি ঠিকমতো ডিনার করব কি বারবার কাকিমার দিকেই আটকে যাচ্ছিল। এরকম একজন মহিলা এই অজপাড়া গায়ে কি করছে ভেবে আমি অবাক হলাম। উনি যেরকম সুন্দরী তাতে সিনেমার নায়িকা হওয়ার কথা, তা না হলেও কমসে কম ওয়েব সিরিজ করার কথা। অতীন কাকু আর ইতি কাকিমার আপ্যায়নে সেদিন খুব দারুণ একটা ভোজ হলো। খাওয়া দাওয়ার পর গল্প আড্ডা চল আরও ঘণ্টাখানেক। তারপর আমরা বিদায় নিয়ে বাড়ি এলাম। এদিকে রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ পড়েও আমার চোখে ঘুম আসছিল না। বারবার কাকিমার চেহারা চোখের সামনে ভাসছিল। এরপর যে 3 দিন গ্রামে ছিলাম যে কোনো উপায়ে কাকিমার সাথে গল্প করতাম।
গ্রামে আব্বুর কাজ হতেই 4 দিনের মাথায় সপরিবারে ঢাকায় ফিরতে হলো আমাকে। ঢাকায় এসে প্রথম আমার খুব মন কেমন করত। ইতি কাকিমাকে মিস করতাম, ওনাকে দেখতে ইচ্ছে করত। ফেসবুকে বেশ কয়েকবার কাকিমার নাম লিখে সার্চ করেছি, কিন্তু পাইনি। খুঁজে অতীন কাকুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু কাকুর প্রোফাইলেও কাকিমার কোনো ছবি দেওয়া ছিল না। মনটা ভীষণ খারাপ থাকতো আমার। ওই 3 দিনেই কাকিমার সাথে আমার আপুর বেশ মিল হয়ে গিয়েছিল। আপুর কাছেও চলে বলে কৌশলে কাকিমার আইডির খোঁজ করেছি, কিন্তু আপু মুখে শুনলাম কাকিমা ফেসবুক তো ইউজ করেনি না, ওনার নাকি স্মার্টফোনও নেই। এদিকে 1 সপ্তাহ 2 সপ্তাহ করে প্রায় 3 মাস কেটে গেল। আমিও এক্সাম নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, ভালোমতো এক্সামটাও দিতে পারলাম না। হঠাৎ করেই আম্মুর মুখে শুনতে পেলাম গ্রামের জমি জমা নিয়ে ঝামেলাটা নাকি আবার বেড়েছে। আব্বু আগামী পরশুদিন আবার গ্রামের বাড়ি যাচ্ছেন। আমিও ভাবলাম এই সুযোগ আব্বুর সাথে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। আর যাই হোক, সামলের কটা দিন আমার কাকিমাকে তো দেখতে পাব। পরদিন আব্বুর সাথে চলে এলাম গ্রামে অতীন কাকুদের বাড়িতে। কোনো কাজের মানুষ না থাকায় উঠোন ঝাড়ু দিয়া থেকে শুরু করে ঘরদোর পরিষ্কার রাখাসহ বাড়ির সমস্ত কাজ কাকিমা নিজের হাতেই করতেন। সকাল হতেই কাকিমা ঘুম থেকে উঠে ঝাঁটা হাতে বাড়ির আঙিনা ঝাড় দেওয়ার কাজে লেগে পড়তেন। উঠোন ঝাড়ু শেষে কল পাড়ে কাপড় কেচে পাশে টিনের স্নানঘরে উনি স্নান সেরে নিতেন। এরপর কাপড় বদলে ধোয়া কাপড় পরে বাড়ির বাগান থেকে ফুল তুলে পুজো বসতেন। একদিন সকালে উঠে দেখে কাকিমা কলপাড়ে বসে কাপড় কাচ্ছেন। উকে দিয়ে দেখতাম তাকে। রোজ সকালে ঘুম থেকে উঠেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করি কখন কাকিমা ঝাঁটা হাতে উঠোনে নামবে, কখন কল পাড়ে কাপড় কাচবে, কখন স্নান সেরে বেরুবে। আমার ঘরের জানালা ফাঁকা করে লুকিয়ে আমি কাকিমার উঠোন ঝাড় দেয়া দেখতাম। গ্রামের প্রকৃতি পরিবেশ আর পাখি দেখবার জন্য সঙ্গে করে একটা বাইনোকুলার নিয়ে এসেছিলাম। সেটা যে পাখি দেখবার কাজে না লেগে এভাবে কাজে লাগবে তা স্বপ্নেও ভাবিনি। কোনো দিন সকালে দেখতাম কাকিমা নাইটের মতন এক ধরনের ঢোলা জামা পরেছেন। নাইটে ঠিক না, মানে ম্যাক্সি। আর কি আবার অন্যদিন দেখতাম সুতির শাড়ি পরনে কাজ করার সময় কাপড় অগোছালো থাকত। যখন কাকিমা ঝুঁকে ঝাড় দিত তখন কাকিমার কাজ দেখতাম। আর যেদিন শুধু ম্যাক্সি যখন উঠান ঝাড় দিতেন তখনও তার কাজ দেখতাম। এই সব কিছু যেন ধীরে ধীরে একটার জুটিংয়ে পরিণত হলো। যত দিন গড়াতে থাকল আমি যেন কাকিমার প্রতি আরও বেশি পরিমাণে দুর্বল হতে শুরু করলাম। সব কিছুতেই যেন কাকিমাকেই দেখতে পাচ্ছিলাম। এভাবে কয়েকদিন অতিবাহিত হতেই মনে হলো না, তার সাথে কথাবার্তা তো বলতেই হবে, যেভাবেই হোক তার সাথে বন্ধুত্ব করতে হবে। একদিন কাকিমায় বিকেলবেলা আমাদের বাড়িতে এলেন, এবং অন্য কারো কাছে নয়। এলেন একদম আমার কাছে। ইতি কাকিমার পরনে ছিল মেরুন পাড় দেওয়া কালো রঙের শাড়ি, চুল ছিমছাম করে আঁচড়ানো, কপালে ছোট্ট করে কালো টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল। সিম্পল হালকা সাজে ওনাকে যেমন স্নিগ্ধ লাগছে তেমনি ভীষণভাবে আকর্ষণীয় লাগছে। মনে মনে ভাবলাম এটাই সুযোগ উনার কাছাকাছি আসবার, ওনার সাথে ভাব জমাবার। কাকিমাকে নিয়ে রুমে যাওয়ার পথে কাজের মেয়েটাকে বললাম যেন আমাদের জন্য রুমে 2 কাপ চা পাঠিয়ে দেয়। কাকিমা আমার খাটে এসে হালকা ঝুঁকে বসল। তার ফোনে কি যেন একটা সমস্যা হয়েছে, তাই সেটা আমাকে দেখাতে নিয়ে এসেছে। দেখলাম কাকিমা অধীর আগ্রহ ভরে দেখছে। আমি ফোনটা নিয়ে কি করি, কিভাবে সাউন্ড ঠিক করি, কাকিমার ফোনের যে সমস্যাটা ছিল সেটা আমি ঠিক করে দিলাম। দেখলাম কাকিমা খুশি হয়েছেন। উনি আমাকে বললেন, বাঁচালে বাবু। আমি ভাবলাম নতুন দামি ফোনটা নষ্টই করে ফেললাম নাকি। আমি বললাম, না কাকিমা, ওই চাপতে গিয়ে ভুল করে আপনি একটা ফাংশনে চাপ দিয়ে ফেলেছিলেন, এজন্য সাউন্ড চলে গিয়েছিল। এরপর আমি কাকিমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ আরও অন্যান্য প্রয়োজনীয় অ্যাপগুলো ইনস্টল করে দিলাম। সেই সাথে অ্যাপগুলোর প্রাথমিক ব্যবহারও শিখিয়ে দিলাম, এবং আমার সাথেও ওনাকে সোশ্যাল সাইটে অ্যাড করিয়ে নিলাম। কাকিমাকে যখন এসব শেখাচ্ছিলাম তখন কাজের মেয়েটা চা নিয়ে এলো। আমি ওকে টেবিলে চায়ের পেয়ালা 2টা রেখে চলে যেতে বললাম। তারপর নিজ হাতে চায়ের পেয়ালাটা তুলে যেই না ইতি কাকিমাকে দিতে যাব, ঠিক অমনি হাতটা কেঁপে খেলা থেকে খানিকটা গরম চা ওনার কাপড়ে পড়ল। আমি হকচকিয়ে গিয়ে বললাম, ওহ কাকিমা, আইম সরি। গরম চা পড়ায় কাকিমা শিউরে উঠলেন। আমি ব্যতিব্যস্ত হয়ে উঠে পাশে টেবিল থেকে কিছু আনতে গেলাম। আমি দ্রুততার সাথে ওনার হাতে টিস্যু দিতেই উনি টিস্যু দিয়ে জায়গাটা মুছে নিলেন। উনি আবারও ক্ষমাপ্রার্থী হয়ে বললাম, সরি কাকিমা, হুট করে যে কি হলো বুঝতে পারিনি। ইতি কাকিমা আমাকে এমন সংকোচ করতে দেখে অভয় দিলে বললেন, খুব একটা লাগেনি আমার, তুমি এভাবে বারবার সরি বলো না তো। কেউ কি ইচ্ছে করে কারো গায়ে চা ফেলে? এই বলে মিষ্টি করে একটা হাসি দিলেন উনি। সেই ভুবন ভুলানো মিষ্টি হাসিতে আমি আবার হারিয়ে গেলাম।
সেদিন রাতের ঘটনা। রাত তখন প্রায় 11:15। খাওয়া দাওয়া সেরে রুম লক করে নিজের বিছানায় শুয়ে আমি সিনেমা দেখছিলাম। হঠাৎ করে কাকিমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার নাম্বারে ভিডিও কল এলো। মুহূর্তের জন্য আমি হকচকিয়ে গেলাম। এই রাতে হঠাৎ কাকিমার কল, তাও আবার ভিডিও কল। ফোনটা রিসিভ করতেই ওপাশে কাকিমাকে দেখতে পেলাম। শোবার আগে ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে ক্রিম মাখছিলেন। উনি পরনে অফ হোয়াইট সুতির শাড়ি আর কালো ব্লাউজ। উনি বোধহয় রাতেও শাড়ি পরে ঘুমান। সাদা কালোর কম্বিনেশনে খুব স্নিগ্ধ লাগছিল ইতি কাকিমাকে। ওনার সাথে কথা বলার শুরুতেই হঠাৎ করে আমার চোখটা গিয়ে পড়ল খাটের সাথে ঝুলানো একটা বিশের কাপড়ের দিকে। সেখানে 3টা কাপড় ঝুলছিল, একটা খয়েরি, একটা কালো আর একটা অফ হোয়াইট। ইতি কাকিমা বলছিলেন, কাল বিকেলে একবার এসো। হ্যাঁ, চা নাস্তা নিমন্ত্রণ রইল, এসে কাকিমার হাতের নাস্তাও খেয়ে যাবে। তার সাথে আমাকে ফোন চালানোর ব্যাপারেও পাক্কা নলেজ দিয়ে যাবে। কেমন? আমি ওনার কথায় সায় দিলাম। পাশের রুম থেকে অতীন কাকুর হাঁক শুনতে পেলাম। কাকিমাকে হয়তো ঘুমানোর জন্য ডাকছে। ইতি কাকিমা বলল, তোমার কাকু ডাকছে গো, কাল আসছো কিন্তু? তাহলে আমি চললাম। হ্যাঁ, গুড নাইট। দিন কতক আমার এভাবেই কাটল। আর এর মাঝে ইতি কাকিমার সাথেও আমার বেশ ভাব জমে গেল। সেদিন ছিল শুক্রবার, কাকুর অফিস ছুটির দিন। কাকুর বাসায় লাঞ্চের দেওয়া ছিল। আমার খাওয়া দাওয়া সেরে 3 জনে মিলে গল্প করছিলাম। তখনই কথায় কথায় কাকিমার বোনের বিয়ের আলোচনা উঠল। ইতি কাকিমা বললেন, তোমাকে কিন্তু আমার বোনের বিয়েতে যেতেই হবে। এই অতীন, তুমি ওকে কিছু বলছো না কেন? আমি বললাম, কিন্তু আমি বিয়ে বাড়িতে গিয়ে কি করব? মানে ওখানে কেউ তো আমাকে চেনে না। কাকিমা বললেন, চেনে না তো কি হয়েছে, আমরা তো আছি, আর তুমি তো আমাদের গেস্ট হয়ে যাচ্ছ। আতিম কাকু আর কাকিমার কথায় এক পর্যায়ে রাজি হওয়া যাওয়ার জন্য পরদিন সকালে আমি, কাকু আর কাকিমা রওনা দিয়ে দিলাম কাকিমাদের বাড়ির উদ্দেশ্যে। কাকিমাদের বাড়িটাও মশল এলাকায়, শুরুতে ট্যাক্সি আর তারপর বাসযোগে। বিয়েবাড়িতে পৌঁছতে হলো। ইতি কাকিমা আজ পরেছেন নীল সিফনের স্বচ্ছ শাড়ি, ভেতরে ফুলকাতা কাজের দামি সাদা পেটিকোট, সাদা হাত কাটা ব্লাউজ 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 এও সুতো ফুলতলা গাছ। একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, কাকিমা যেন একটু ফিটিং কাপড় পরতে বেশি পছন্দ করেন। হয়তো উনি ইচ্ছে করেই করেন, দৃষ্টি আকর্ষণের জন্য। কপালে ছোট্ট করে টিপ, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল। আমি বিমোহিত। 2 হাতের 10টা আঙ্গুলেই বেশ খানিকটা নখ রেখেছেন, আর তাতে ডিপ খয়েরি রঙের নেল পালিশ লাগানো। খুব সুন্দর লাগছিল। ওই হাতজোড়া কাকু কাকিমার পেছন পেছন আমি ওনাদের বাড়িতে ঢুকলাম। কাকিমা বাড়ির মোটামুটি সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন। ইতি কাকিমার কাকু কাকিমা, বাড়ির পিচ্ছিরা সবাই কাকিমাকে দেখে খুব খুশি হল। হঠাৎ এক বিধবা বেশি মহিলাকে দেখেই কাকিমা ওনাকে জড়িয়ে ধরলেন। সেই মহিলা দেখতে ভীষণ সুন্দরী, কিন্তু পর্যাপ্ত যত্ন আর পরিচর্যার অভাবে চেহারায় যেন এক ধরনের রুক্ষতা বিদ্যমান। লম্বা, প্রায় কাকিমার মতনই হবেন। কাকিমা আমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিলেন। উনি আর কেউ নন, স্বয়ং কাকিমার আপন বড়দি লতিকা। হাসিমুখে পরিচালিত হলাম, কিন্তু ভেতরে ভেতরে তখনও আমার বিস্ময় যেন কাটছেই না। ইতি কাকিমা সুন্দরী হলেও ওনার দিদিও বেশ সুন্দরী আর আকর্ষণীয়। 2 বোন গল্প করতে করতে আমার চোখের সামনে দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। কাকিমার যে বোনটার বিয়ে, সে খানিকটা ছোটখাটো গড়নের। এছাড়াও মেয়ে পক্ষ ছেলেপক্ষ মিলিয়ে আরও বেশ কিছু যুবতী মেয়েরাও নিমন্ত্রণ খেতে এসেছে। পরদিন বাসি বিয়ের পরে বড়কন্যার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যেতেই আমরাও বাড়ি ফেরার উদ্যোগ নিলাম। ইতি কাকিমার বাড়ির লোকেরা সবাই খুব করে ধরলেন, আর 2টা দিন যেন আমরা থেকে যাই। কিন্তু অতীন কাকুর অফিসে খুব কাজের চাপ চলছে, তাই ওনার পক্ষে আর একটা দিনও অফিস কামাই দেওয়া সম্ভব নয়। তাই কাকিমারও থাকা হলো না। ফেরার পথে কাকিমার বাড়ির লোকেরা কাকিমাকে জড়িয়ে ধরে বেশ কান্নাকাটি করলেন। তবে যা বুঝলাম, বিয়ের ঝামেলা শেষ হলেই কদিনের জন্য লতিকা আন্টি কাকিমাদের বাড়িতে বেড়াতে আসবেন। বিয়েবাড়ি থেকে বিদায় নিয়ে কাকু একটা ট্যাক্সি ঠিক করে ফেলেছে। ট্যাক্সিতে কিছু ভুল রাখা ছিল। কাকু ড্রাইভারের পাশে সামনের সিটে বসে পড়লেন, আর পেছনের সিটে আমি আর কাকিমা। গাড়ি চলা শুরু করতেই কাকিমাকে তন্দ্রাচ্ছন্ন দেখাচ্ছিল। কয়েক মিনিটের মধ্যেই উনি ঘুমিয়ে পড়লেন, আর ঘুমের ঘোরে বারবার আমার বাম কাঁধে মাথা ঝুঁকে দিচ্ছিলেন। একটু অগোছালো লাগছিল। কাকিমাকে বেশ অস্বস্তি হচ্ছিল। ওদিকে কাকু ঘুমিয়ে পড়েছেন আর ড্রাইভ 4 গাড়ি চালাতে মগ্ন। কাকিমার কাছে 2টা জবা ফুল দেখে বেশ ভালোই লাগছিল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জবা ফুল চিনতে পেরেছ। ভাবলাম টাটকা ফুল 2টা হাতে নিয়ে দেখলে ভালো লাগবে। গাড়ির মধ্যে সাবধানে জবা ফুলের ঘ্রাণ নিয়ে দেখলাম অনেকটাই রাজা ফুলের সুগন্ধে নিজেকে যেন অন্যরকম সতেজ মনে হচ্ছিল। জবা ফুলের লাল পাপড়ি আর সবুজ ডাটা একসাথে দারুণ লাগছিল।
হালকা ছুঁয়ে দেখতেই মনে হচ্ছিল বিয়ে বাড়ির সমস্ত ক্লান্তি চলে গিয়েছে। বেশ কিছুক্ষণ 2টা জবা ফুল হাতে ধরে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম মনের মতো গল্প দেওয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। এভাবে ভুল নিয়ে জার্নি করতে করতে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছিল। বাড়ির কাছাকাছি আসতেই রেখে দিলাম, কেননা কাকে জেগে গেলে সমস্যায় পড়ে যাব। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত 11টা হয়ে এলো। গ্রাম এলাকা, এখানে রাত 11টা মানে অনেক রাত। চারপাশ শুনশান হয়ে গিয়েছে। আশেপাশের সব বাড়ির লোকেরাই কম বেশি ঘুমিয়ে পড়েছে। অতীন কাকু বললেন, এত রাতে আর তোর বাড়ি গিয়ে কাজ নেই বাবু, আজ রাতটা তুই আমাদের বাড়িতেই থাক। সকালে তোর কাকিমার হাতের গরম গরম লুচি আর আলুর দম দিয়ে নাস্তা করে তারপরে বাড়ি যাবি। আমি আর কথা বাড়ালাম না। আসলে বেশ রাত হয়ে গেছে ও বাড়ির সবাই এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। তাছাড়া কাকু কাকিমার পাশের ঘরে রাত্রি যাপনের এমন সুবর্ণ সুযোগ যখন পেয়ে গেছি তখন তা ছাড়েই বা কী করে। আমি দ্বিতীয়বার আর ভাবলাম না, রাজি হয়ে গেলাম। এরপর কাকিমার সাথে কি কি ঘটনা ঘটল আর তার দিদি বেড়াতে আসার পর কি কি করলাম তা পরের পর্বে জানাব। বন্ধুরা, দেখা হচ্ছে কাল রাত 8টা 15-তে।